আজও তোমাদের সাথে দুদিনের ব্লগ শেয়ার করবো বলে চলে এলাম। প্রথমে বুধবারের ব্লগ শেয়ার করব, তারপর বৃহস্পতিবার। যদিও দেখানোর সময় আমার উল্টোটাই হয়ে গেছে, মানে আগে বৃহস্পতিবারের ব্লগ শেয়ার করলাম, তারপর হচ্ছে বুধবারের। চলো দেখতে কেমন লাগছে কমেন্টে জানিও। গতদিন আর ব্লগ পোস্ট করিনি। সত্যি কথা বলবো যে মনটা ঠিকঠাক ভালো থাকছে না। জানোই হয়তো আমার মনের পরিস্থিতি কেন এরকম। তবুও সবটা ভেবেই আবার চ্যানেলের দিকে তাকিয়ে ব্লগটা শুরু করছি। গুড মর্নিং, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সকালটা শুরু করলাম চা দিয়ে। ঘুম থেকে উঠেই সমস্ত বাসি কাজ সেরে চা নিয়ে চলে এসেছি। হাজবেন্ডকে দিচ্ছি র চা, আর আমি দুধ চা খাবো, সাথে বাড়ির সবাইকেও দেব। আসলে কি বলতো, কদিন ধরে না দেখছি দুধ চা না খেলে আমার ঠিক মাথাটা ধরে যাচ্ছে। সেই কারণেই আমি আবার পুরনো রুটিনেই ফিরে গেলাম, কিন্তু হাজবেন্ডের জন্য র চাই করলাম। এইভাবে করে সকালটা শুরু করলাম। হাজবেন্ডের শরীর খারাপের পর ভেবেছিলাম একটু রুটিনে পরিবর্তন করব, কিন্তু এই দুধ চা আমার পিছু ছাড়ছে না। দুধ চা না খেলেই আমার যেন প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, আর সেই মাথা যন্ত্রণা একবার শুরু হলে সারাটা দিন আমার নষ্ট হয়। যাই হোক, সকালবেলা চেষ্টা করি প্রথমে একটু র চা খেয়ে, তারপর একটু বেলার দিকে আবার দুধ চা খাই। এইভাবে করেই নিজেকে একটু একটু করে পরিবর্তন করার চেষ্টা করছি আস্তে আস্তে করে অভ্যাসকে পরিবর্তন করতে। সত্যি কথা বলতে একদিনে সব হয় না, যদিও অভ্যাস ত্যাগ করতে গেলে অনেকটা কষ্ট নিজেকেও করতে হয়। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ওদিকে ভাত, ওদিকে ডাল, মটর ডাল বসিয়ে দিয়েছি। আমি এই ইলেকট্রিক কেটলিটা কেনার পর না আমার বেশ সুবিধা হয়, জানো তো, তাড়াতাড়ি করে রান্নাটা হতে। কারণ জলটা গরম করে নিয়ে এসে ডালে দিলে মাত্র কয়েকটা সিটি দিলে বেশ তাড়াতাড়ি ডালটা ভালো গলে যায়। আবার মাঝে মাঝে ভাতেও যদি প্রয়োজন হয় জল, এই ফ্লাক্স দিয়ে কিন্তু আমি জলটা দিয়ে দিই। সেই কারণে আমার এই ইলেকট্রিক কেটলিটা দারুণ কাজের। এই ইলেকট্রিক কেটলিটা আমি অ্যামাজন ব্র্যান্ডেরই নিয়েছি এবং অ্যামাজন থেকে নিয়েছি, এবং দাম ছিল মাত্র 765 টাকা। বন্ধুরা, আমরা যদি রান্নাঘরে কিছু কাজ করতে চাই, সেখানে কিন্তু একটু স্মার্ট ওয়ার্ক করতেই হয়। যদি আমি সেই স্মার্ট ওয়ার্ক না করি, তাহলে সারাদিন কিন্তু আমাকে খাটতে খাটতেই দিন যাবে। আমার যতই কাজ তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি, হবেই না। সেই কারণে নিজের সংসারে কতটা স্মার্ট ওয়ার্ক করব, সেটা নিজেকেই ঠিক করে নিতে হবে, তাহলে আমাদের কষ্ট অনেকটাই কম পড়বে। আমার বাড়িতে কিন্তু রান্নার এখন পরিবর্তন হয়েছে। রান্নায় কিন্তু তেল কম দেওয়া হয় এবং সবজিটা একটু বেশি খাওয়া হয়। এই যে যেমন ধরো, আজকে রান্না করলাম মটর ডাল দিয়ে, কুমড়োর ডগা দিয়ে ডাল করলাম। আর ওদিকে মাছ করেছি, আর মাছ, ছোট আর, বেশি বড় নয়। সেই আর মাছের আলু, বেগুন আর কুমড়োর ডগা দিয়ে ঝোল করেছি। আর তারপর তো আজকে বৃহস্পতিবার, ওদিকে আমার বৃহস্পতিবারের পুজোয় বসে গেছে আমার হাজবেন্ড। আসলে একটু একটু না ও কাজের মধ্যে থাকতে চাইছে, আর আমরাও ওকে আটকাচ্ছি না। একটু কাজের মধ্যে থাকলে মনটা ভালো লাগবে। যাই হোক, ও কিছুটা করতে করতে তারপর আমি ওদিকে কাজ সেরে এসে আমিও আবার কিছুটা করে যাব। চলো, এই দেখো, আমার ঠাকুর ঘরের মোটামুটি সবাইকে ফুল, চন্দন, মালা এইসব পরিয়ে ঠাকুর ঘরকে সাজিয়ে তুলেছে। একদিকে বলতে গেলে আমার হাজবেন্ড কিন্তু সব দিকেই পারদর্শী। এতে হয়তো অনেকে অনেক রকম মন্তব্য করতে পারে যে ছেলে মানুষে এত কিছু কাজ করে। সত্যি আমার পাশে থাকে বলে আমার বেশ গর্ব হয়, আমার অহংকার হয়। আমার হাজবেন্ডই হচ্ছে আমার গর্বের, অহংকারের মূল বিষয়। তাকে এরকম পেয়েছি বলেই আমি যেন আজকে বাইরের দুনিয়ার সাথে যুক্ত হতে পেরেছি, যেখানে আরও 5টা মেয়ের মতন আমিও কাঁধে কাঁধ মিলিয়ে ঘরে প্লাস সংসারের কাজকর্ম এক অনায়াসে এইভাবে করে চলেছি। ঠাকুর ঘরের সমস্ত কাজ মোটামুটি গুছিয়ে দিয়ে এবার হচ্ছে আমি অফিসের জন্য রেডি হতে চলে আসলাম। অফিসে বেরোবো, তার আগে তোমাদের সাথে কিছুটা গল্প করি। সেদিন যে হাজবেন্ডের হার্ট অ্যাটাকটা হয়েছিল, আমাদের বুঝতে একটু দেরি হয়ে গেছিল। এটা যদি ঠিক সময় আমি বুঝতে পারতাম, তাহলে কিন্তু আজকে এতটা আমার চিন্তার কারণ হতো না। আজকে সেদিন আমি প্রায় 30 ঘন্টা বাদে আমার হাজবেন্ডের স্টেইন বসানো হয়েছে, যার ফলে আরেকটা আর্টারিতেও ব্লক দেখা গেছে। সেটাকে নিয়ে একটু টেনশনে রয়েছি। তাই ইচ্ছা আছে
ভবিষ্যতে মানে খুব তাড়াতাড়ি আগস্ট মাসের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ব্যাঙ্গালোরে যাব। জানি না সেটা ঠিক হবে কি না। এবং তোমরা ব্যাঙ্গালোর সম্পর্কে কেউ যদি কিছু জানো তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিও প্লিজ। এই বিষয়ে আমাকে কারো যদি কোনো অভিমত থাকে সেটা একটু আমার সাথে শেয়ার করলে খুব ভালো হবে। আমার হাসবেন্ড যেন বট গাছের মতন তার শাখা প্রশাখা ছড়িয়ে আমাদের মাথার উপরে দাঁড়িয়ে আছে। আমাদের মাথায় এক ফোঁটা জল লাগতে দিচ্ছে না এবং কোথায় কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না। যাই হোক, সেই যখন আজকে অসুস্থ, নিজেকে যেন খুব ভয় লাগছে। জানি না ঠাকুর আমাকে এই শক্তি দেবে কি না, আমি যেন এই যুদ্ধে জয়ী হতে পারি। তার জন্য কিন্তু বন্ধুরা তোমাদেরও আমার পাশে দরকার। বুঝতেই পারছো, ব্যাঙ্গালোরে যাব বলছি, তার মানে প্রচুর খরচা। সেখানের খরচাটা চালাতে গেলে আমার ইউটিউবের চ্যানেল যদি একটু দাঁড়ায় তাহলে সেখান থেকেও একটু ইনকাম আসবে। সব কিছু মিলেই আমার এই আজকের চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে গিয়েছি। আমার আজকের এই ব্লগটা দেখতে তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যা অলরেডি যদি তুমি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তার আগে বাকিরা কি করছে একটু শেয়ার করি। এই যে শাশুড়ি মা রান্না সমস্ত কিছু কমপ্লিট করে রেখে গেছি, ওনাকে বললাম তুমি একটু মাছগুলো সব বেড়ে রাখো। তার মধ্যে ছেলের জন্য আলাদা করে রাখবে, আমার হাজবেন্ডের জন্য আলাদা করে রাখবে। ওদেরকে আলাদা করে রাখার কারণ হাজবেন্ডকে বেশি আলু এইসব দেওয়া যাবে না, কাঁচা লঙ্কা বেশি দেওয়া যাবে না, সেই কারণে হাজবেন্ডেরটা আলাদা করে রাখছে। আর নীল যেহেতু একটু পরীক্ষা দিয়ে একটু ফিরবে, একটু দেরি হবে, সেই কারণে নীলেরটা একটু নীল পরে খাবে। তো সেই কারণে ওর বাটিতে করে রেখে দেওয়া হলো। আর চলো এবার অফিসের জন্য বেরোবো, আর দেরি করলে ওদিকে লেট হয়ে যাবে। গুড মর্নিং, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলের সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমিও মোটামুটি আছি। যাই হোক, তোমাদের সাথে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করেছিলাম অনেকক্ষণ আগে থেকেই। কেমন লাগছে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, তাহলে আমরা তোমাদের এই কমেন্টের জন্য আরও নতুন নতুন ব্লগ বানানোর জন্য একটু উৎসাহী হব। তোমাদের একটা ছোট্ট কমেন্ট, একটা লাইক আমাদের কাছে অনেকটা বড়। যাই হোক, সেইটুকু আশা রাখবো তোমাদের কাছে। চলো দেখতে থাকো বাকিটুকু। সেদিন আর বিশেষ কোনো ব্লগ বানাতে ইচ্ছে করলো না। আর কি করা যাবে, মনকে তো আর জোর করতে পারি না। যাই হোক, এই যে এখন ভিডিওটা দেখছো এটা হচ্ছে বুধবারের ব্লগ, যেখানে আমি আর আমার ননদ মিলে বর্ধমানে যাচ্ছি আমার হাজবেন্ডের অফিসে। হাওড়া থেকে ট্রেন ধরলাম, 10টা 10-এর ট্রেন। বাড়ি থেকে বেরিয়েছি 8টার সময়। এখন 10টা 10-এর ট্রেন ধরে যাব প্রথমে ওর অফিসে, তারপরে সেখান থেকে এক ননদের বাড়িতে একটু দেখা করতে যাব, কিছু দরকার আছে। তো সেই কারণের উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়লাম ট্রেনে করে। সাথে আছে আমার ননদ আর আমি। বর্ধমানে নেমেই টোটো ধরলাম, টোটো ধরেই আমার হাজবেন্ডের অফিসে যাচ্ছি। আমার হাজবেন্ডের অফিস এখান থেকে বেশি দূর না, সামান্য 10-15 মিনিটের ডিস্টেন্স। এই যে চলে আসলাম আমার হাজবেন্ডের অফিসে। এখানে কিছু মেডিকেল কাগজপত্র সমস্ত কিছু জমা দেব, দিয়ে তারপরে পাশে একজন খুড়তুতো ননদ থাকে, তার বাড়িতে যাব। সেখানে কিছুটা সময় কাটাবো এবং সন্ধ্যের সময় ট্রেন ধরে বাড়ি যাব। এরপর ঘুরতে ঘুরতে চলে আসলাম বর্ধমানের সবথেকে বিখ্যাত কার্জন গেট। এটা সম্পর্কে আমার খুব একটা বিশেষ কিছু আইডিয়া ছিল না, তবে ননদের কাছে শুনলাম এখানটায় নাকি এটাই সবথেকে একটা মিড পয়েন্ট এবং বিখ্যাত একটা স্পট। তো সেইখানে একটু দাঁড়ালাম কিছুক্ষণ। জানো তো বন্ধুরা, আমার শ্বশুর মশাইয়ের এখানে জমি কেনা ছিল এবং কিছুটা বাড়িও করা ছিল। এছাড়াও আমার হাজব্যান্ডের মামা বাড়িও এখানে। সেই কারণেই এখানে আসলাম। যখন সেগুলো একটু না দেখলে হয়। আমি যদিও এবার দ্বিতীয়বার বর্ধমানে এসেছি, এর আগে খুব একটা আসা হয়নি। তবে এই চলো আজকে শ্বশুরের সেই ভিটা বাড়িটা যেখানটা কি পরিবর্তন হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। যারা আমার ব্লগের রেগুলার দর্শক তারা তো আমার ফ্যামিলি সম্পর্কে অনেকটাই জানো। তো চলো তোমাদের সাথে এই অংশটাও শেয়ার করি।
আমার বিয়ে তো 18 বছর হয়েছে, তারও আগে প্রায় 20-25 বছর হয়ে গেছে এখানেই সেই বাড়িটা ছিল, যেখানটায় এখন 4টে প্লটে বিক্রি হয়ে গেছে। সেখানে 4টে বাড়ি উঠে গেছে। আমার ননদ তো তাদের পুরনো স্মৃতি দেখে আবেগে আপ্লুত হয়ে আছে। বলছে এই যে এখানে পিলারটাও রয়েছে, গেটটাও রয়েছে, এটা নাকি আমার শ্বশুরেরই দেওয়া ছিল। এই দেখো সমস্ত কিছু ও হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে আমাকে চেনাচ্ছে। এই দেখো এতগুলো বাড়ি হয়ে গেছে, কতটা বড় জমি ছিল। এটা বিক্রি করে দিয়েছে, তারপরে আর কিছুই এখানে নেই। এখন আফসোস হয় কিছুটা জমি যদি এখানে রেখে দিত, ইন ফিউচার যখন আমার হাজব্যান্ড বর্ধমানে চাকরির জন্য আসছো, তো এখানে একটা ছোট্ট বাড়ি হলেও করে থাকতে পারতো। যদিও এগুলো সবই আমার বিয়ের আগের ঘটনা, তার জন্য আমার কিছু করার নেই। আমার ননদ তো এখানে কে কখন কোথায় কিভাবে কাটিয়েছে সময়টা, সেগুলো নিয়ে গল্পে মেতে উঠেছে। যেমন এখান থেকে দেখাচ্ছে ওখানে ওই যে গাছগুলো দেখাচ্ছে সেগুলো এখনো রয়ে গেছে। তারপরে ওই ওপরে গেটের উপরে কিছু গাছ রয়েছে সেগুলো দেখাচ্ছে। আর এই যে পুকুরটা, সেই পুকুরটাই নাকি ওরা ছোটবেলায় খুব লাফালাফি ঝাপাঝাপি করে স্নান করতে যেত। আমার শ্বশুরমশাই চিন্তা ভাবনা ছিল বাড়ি থাকবে ধর্মতলায়, যেখানে কলকাতার বুকে এসপ্ল্যানেডের বুকে, সেখানে তার বাড়ি ছিল। সেখান থেকে সমস্ত কাজকর্ম করতে পারবে এবং অবশেষে যখন অবসরপ্রাপ্ত হবে তখন এখানে যে বাড়িটা করেছে সেইখানেই তার বাড়ি করে সে দিনটা অবসর সময় এখানটা কাটাবে। এটা এক্সট্রা জমি কেনা ছিল, এখানে প্রায় 7 কাঠা জমি ছিল, 7 কাঠা। কি আর করা যাবে, পুরনো স্মৃতি দেখে আমরা সবাই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। কিছু করার নেই, সব কিছুকে মানিয়ে নিয়ে চলাটাই আমাদের জীবন। এরপর এখান থেকে যাব সেই ননদের বাড়ি, সেখানেই আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম। চলো ননদের বাড়ির কিছু মুহূর্ত তোমাদের শেয়ার করি। এই হচ্ছে ননদের ঠাকুর ঘর, খুব সুন্দর লাগছিল, বাড়ি ঘর খুব সুন্দর। যাই হোক সেখানে বেশি ভিডিও আর করিনি, এইটুকুই শুধু করেছিলাম, সেটাই তোমাদের শেয়ার করলাম, ওর ঠাকুর ঘরটাই দেখালাম। এরপর দুপুরের খাওয়া দাওয়া সেখানেই সেরে 4টে ট্রেন ধরলাম। সেই 4টে ট্রেনে কিন্তু আমি, আমার ননদ এবং ওর সাথে যারা যে ডেইলি যাতায়াত করতো সেখানের এক দাদা আমাদের সাথে ছিল। তারপর বাড়িতে ঢুকলাম রাত 8টা। যাই হোক এই মতনই আজকের মতন ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটু কমেন্টে অবশ্যই জানিও। আর বড় করলাম না, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। টাটা, গুড নাইট।